আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে প্রত্যাশা মির্জা ফখরুলের। জুলাই আন্দোলনে দলের ৫ শতাধিক নেতাকর্মী সহ প্রায় ৮৫০ নিহতের তালিকা ট্রাইব্যুনালে দিল বিএনপি। জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ব্যবহার হবে ট্রাইব্যুনালে, চিফ প্রসিকিউটর। হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা সুস্পষ্টভাবে প্রমাণিত। প্রয়োজনীয় সংস্কার ছাড়া ভোট নয়, ইসিকে জানালো জামাতে ইসলামী। সংসদের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে দলটি। র্যাব বিলুপ্তি, বিজিবিকে সীমান্তে রাখা সহ জাতিসংঘের সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিদেশিদের জন্য ট্রানজিট ভিসা আবেদনের অ্যাপ উদ্বোধন। এবং কাল থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার ৩য় পর্ব। অংশ নিচ্ছেন সাতপন্থীরা। ময়দান জুড়ে নিরাপত্তা জোরদার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনা গণহত্যাকারী প্রমাণিত হওয়ায় বিচারের মুখোমুখি করতে ভারত তাকে ফেরত দেবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জাতিসংঘের পর্যবেক্ষক দলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের রিপোর্টে এটা স্পষ্ট হয়েছে শেখ হাসিনার নির্দেশে সব হত্যাকাণ্ড, অত্যাচার, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে। সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চায় না বিএনপি। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘণ্টাখানেক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপ ও নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে। এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। প্রতিবেদন নিয়ে স্বস্তি প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে আয়নাঘরের মাধ্যমে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছে, যা এখন প্রতিষ্ঠিত সত্য। এখন সবার একটাই প্রত্যাশা, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। ধন্যবাদ জানাতে চাইব জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছেন, তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। যে গণহত্যা হয়েছে সেটা তার নির্দেশে হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট, এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন প্রসঙ্গে বিএনপির অবস্থান পরিষ্কার করেন বিএনপি মহাসচিব। বলেন, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষের তো অভ্যস্ত না। স্থানীয় নির্বাচনটা জাতীয় নির্বাচন, এটাতে আমরা একেবারেই একমত নই। এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে ফখরুল বলেন, কোন দল নিষিদ্ধ হবে কি হবে না তার সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। পিপল উইল ডিসাইড, যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্র আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী সহ ৫০০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করে দলটির মামলা ও তথ্য সংরক্ষণ কমিটি। এ সময় কমিটির সমন্বয়ক সালাউদ্দিন খান জানান, স্বৈরাচার আওয়ামী লীগের এই নির্মম হত্যাকাণ্ডে ৫২৪ জন বিএনপি ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী শহীদ হয়েছেন। এর ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি। এদিন সারা দেশের শহীদদের তালিকা সহ ৮৪টি মামলার এজাহারের কপি আদালতে জমা দেওয়া হয়েছে।
আসামির নাম উল্লেখ করেছি। এ পর্যন্ত যে 84টা এজাহার আছে, এজাহারের মধ্যে প্রায় 500-র অধিক আপনার মামলার আসামি আছে। এই মামলায় আছে এই সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটার বিল প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী সহ, যার শিক্ষামন্ত্রী সহ পুলিশের সদস্য। আপনারা জানেন এই গত কয়েক মাসে যে আমরা মামলাগুলো বিভিন্ন থানায় করেছি, বিভিন্ন জেলায় করেছি, একটি আসামিও তারা গ্রেফতার করতেছে না। তারা অজুহাত দেখাচ্ছে যে আমরা তদন্ত করছি। ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনো কিছু জানায়নি বলে মন্তব্য করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, এই অবস্থায় অপেক্ষা ছাড়া বিকল্প নেই। পলাতক আসামিদের ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট জারির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র। দিল্লিতে হাইকমিশনার নিয়োগের জন্য 2.5 মাস আগে ফাইল পাঠানো হলেও তারা কোনো ক্লিয়ারেন্স দেননি বলে জানিয়ে এই মুখপাত্র বলেন, ক্লিয়ারেন্সের 3-4 মাস স্বাভাবিক সময় হিসেবে ধরে নেওয়া যায়। লিবিয়া থেকে এখন পর্যন্ত 43,000 বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়েছে জানিয়ে মুখপাত্র বলেন, বিদেশি নাগরিকরা বিপদে পড়লে তাদের ফিরিয়ে আনা রাষ্ট্রের দায়িত্ব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। আমরা দিল্লিতে হাইকমিশনার নিয়োগের বিষয়ে ভারত সরকারের সম্মতি চেয়েছি। এটাতে সময় লাগতে পারে। এই সম্মতি জানানো বা এগ্রিমো কনভে করার জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই। আমরা সেই উত্তরের জন্য অপেক্ষা করছি। এগ্রিমো আমার মনে হয় প্রায় 2.5 মাসের মতো হয়েছে। 3-4 মাস খুবই স্বাভাবিক একটা সময়। জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ট্রাইব্যুনালে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, জাতিসংঘের তদন্তে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা, এতে জড়িত রাষ্ট্রীয় বাহিনীগুলো। পুরো রাষ্ট্রযন্ত্র ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ে এই হত্যাকাণ্ড ঘটায় উল্লেখ করে তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের জন্য এটি সুস্পষ্ট দলিল। র্যাব ও ডিজিএফআই এর গোপন টর্চার কেন্দ্রের আলামত নষ্ট করা হয়েছে জানিয়ে জড়িতদের বরখাস্ত সহ সুষ্ঠু বিচার করার প্রতিশ্রুতি দেন চিফ প্রসিকিউটর। রিপোর্ট আদ্দিন সজীবের। জুলাই আগস্টে দেশের ছাত্র জনতার উপর যে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে হয়নি। একটা যৌক্তিক আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে যেভাবে ঝাঁপিয়ে পড়ে রাষ্ট্রীয় বাহিনী তা রীতিমতো বাগরুদ্ধ করেছে সবাইকে। জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও বিষয়গুলো সুস্পষ্টভাবে উঠে এসেছে, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একটা পুরো রাষ্ট্রযন্ত্র একটা জনগোষ্ঠীকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য। এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে এবং যেহেতু জাতিসংঘ এটি, সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে। এর সুষ্ঠু বিচার নিশ্চিতে রাষ্ট্রীয় বাহিনীর জড়িত সদস্যদের সাসপেন্ড করা সহ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে, জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে। তাদেরকে যদি চাকরিচ্যুত না করা হয় বা সাসপেন্ড না করা হয়, তাহলে আসামিদের প্রভাবের কারণে সাক্ষীরা আদালতে আসতে ভয় পাবেন, তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নির্দেশে বিভিন্ন বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সরাসরি মারণাস্ত্র ব্যবহার করেছে। ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলমতকে দমন করতে আয়নাঘর বা গোপন টর্চার কেন্দ্রে পৈশাচিক নির্যাতনের বিষয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। এই টর্চার কেন্দ্রের ব্যাপক আলামত বিনষ্ট করা হয়েছে। নির্যাতনের জন্য যেখানে তাকে আটকে রাখা হতো, ঝুলানো হতো, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। অনেক আলামত আমরা জব্দ করেছি। ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা ছিল, চোখ বেঁধে রাখা হতো,
3 ফিট বাই 3 ফিট, 2 ফিট বাই 3 ফিট সেল, অর্থাৎ একটা মানুষকে পৈশাচিক পদ্ধতিতে কত নির্মমভাবে নির্যাতন করা যায় এই বন্দিশালাগুলো ভিজিট না করলে একজন মানুষের পক্ষে বিশ্বাস করাটাই কঠিন ছিল। জুলাই বিপ্লবে নির্মম হত্যাকাণ্ড এবং বছরের পর বছর অমানবিক নির্যাতনের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সে বিষয়েও সুস্পষ্ট বার্তা দেন তিনি। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা রাষ্ট্রের সিদ্ধান্তের ব্যাপার, তবে অভিযোগ তথ্য প্রমাণাদি আছে এখন পর্যন্ত বিদ্যমান, প্রয়োজন হলে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। জাতিসংঘের প্রতিবেদন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুসন্ধানের তথ্যের মিল রয়েছে জানিয়ে সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিতে রাষ্ট্রীয় সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান চিফ প্রসিকিউটর আদ্দিন সজীব। এটিএন বাংলা, ঢাকা। শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, বিগত 15 বছরের সকল গুম খুনের তদন্ত হওয়া উচিত বলে মনে করেন মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাক। জাতীয় প্রেস ক্লাবে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তারা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। বাবাকে হারিয়ে এই শিশুদের কান্না দেখে আবেগতাড়িত হয়ে যাবেন যে কেউ। জীবনের কোনো বসন্তেই বাবার স্পর্শ না পাওয়ার দুঃখ তাদের কাঁদায় বারবার। গুম খুনের শিকার এসব মানুষের অপরাধ ছিল ভিন্ন মতাদর্শের রাজনীতি করা। স্বৈরাচার হাসিনার সরকার আমাদের এই বিএনপির নেতা কর্মীগুলোকে কিভাবে দিনের পর দিন গুম করে তাদেরকে হত্যা করে বুড়িগঙ্গা শীতলক্ষা নদীতে ফেলে দিয়েছিল মাছেদের খাদ্য হিসাবে। গোপন বন্দিশালার এসব ছবি মনে করিয়ে দেয় ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা কতটাই না ভয়ঙ্কর ছিল। সেই আয়নাঘরগুলোর বর্ণনাই করছিলেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল। বাংলাদেশে যে প্রসিকিউটররা বলেন বা ইনভেস্টিগেটররা বলেন বা গুম কমিশন বলেন, তাদের সদিচ্ছার বিন্দুমাত্র অভাব থাকলে এই যে গোপন সেলগুলো আমি ছবি আপনাদেরকে দেখালাম সেটা তাদের পক্ষে বের করা সম্ভব হতো না। জাতীয় প্রেস ক্লাবে মায়ের ডাক সংগঠনের এই আয়োজনে উঠে আসে জুলাই আগস্ট নিয়ে করা জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশের প্রসঙ্গ। গণহত্যাকারী শাসক শেখ হাসিনার আমলে হওয়া সকল গুম খুনের বিচারের দাবি এই মানবাধিকার কর্মীর। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ শুধুমাত্র জুলাই এবং আগস্ট মাসে হয় নাই, যে কোনো রাষ্ট্র ব্যবস্থার প্রধানদের এই দায় রয়েছে যে জুলাইয়ের বাইরে বিয়ন্ড জুলাই দেখার একটা অবস্থান তাদেরকে নিতে হবে। এদিকে মানবাধিকার লঙ্ঘন করার অপরাধে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারত রাষ্ট্রের জনগণকেও কথা বলতে হবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। হাসিনাকে আশ্রয় দেয়াটাও ভারতের গ্রেট ভায়োলেশন বলে দাবি তাদের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, আয়নাঘরের নির্মমতা দেখেছে আন্তর্জাতিক গণমাধ্যম সহ পুরো বিশ্ব। জুলাই অভ্যুত্থানের মতো আয়নাঘরও আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবে। ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের চালিকা শক্তি তরুণরা। পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখলো, তারপরেও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে তাদের গণহত্যা ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে। ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি যারা গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল, ফলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই আয়নাঘরও ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না জামাতে ইসলামী। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এই অবস্থান স্পষ্ট করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, নির্বাচনী প্রক্রিয়ার সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই সাথে সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পক্ষে দলের অবস্থান তুলে ধরেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনে জামাতে ইসলামীর প্রতিনিধিরা। 2013 সালে নিবন্ধন বাতিলের পর ইসির সঙ্গে প্রথমবারের মতো দলটির বৈঠক।
বৃহস্পতিবার সকাল 10টায় বৈঠক শুরু হয়ে চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। জানান সংস্কার ও নির্বাচন নিয়ে দলের অবস্থানের কথা। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এ সময় সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না দেওয়ার কথা বললেও আগেই স্থানীয় নির্বাচন আয়োজনের পক্ষে মত তুলে ধরেন জামাতের সেক্রেটারি। স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করি। এসব ইস্যুতে বিএনপির সাথে ভিন্ন অবস্থানকে গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করেন তিনি। জানান 300 আসনে প্রার্থী দিতে প্রস্তুত জামাত। একটা গণতান্ত্রিক দেশে নানান ইস্যুতে ভিন্ন মত থাকতেই পারে, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের একটা মত দিয়েছি, তার সাথে আরেকটা দলের ভিন্ন মত থাকতে পারে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটা হতেই পারে। জুলাই গণহত্যা তদন্তে জামাত সহযোগিতা করেনি বলে জাতিসংঘ মানবাধিকার কমিশনের বক্তব্য সঠিক নয় বলেও দাবি করেন মিয়া গোলাম পারওয়ার। জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং, যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব। এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। থ্যাংক ইউ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ধন্যবাদ সবাইকে। অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট WGS এর ইন্টারেক্টিভ প্লেনারির অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে পারে। সেশনটি পরিচালনা করেন CNN এর সাংবাদিক বেকি অ্যান্ডারসন। বাংলাদেশের অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বর্তমান সরকারের কাজ সবকিছু পুনর্গঠন করা। So after the earthquake, we try to bring visibility. This is our situation. The economy, society, administration, everything fell apart. So our job is to rebuild this piece by piece. র্যাব বিলুপ্তি, বিজিবিকে সীমান্তে রাখা সহ জাতিসংঘের সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ট্রানজিট ভিসা আবেদনের জন্য অনলাইন অ্যাপস উদ্বোধন করে তিনি কথা বলেন। পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারীদের জটিলতা নিরসনে 999 এর কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হবে কিংবা সহজ করতে উদ্যোগ নেওয়া হবে। এখন থেকে 14টি দেশের নাগরিকরা অন অ্যারাইভাল ভিসার সুযোগ পাবেন। অনলাইনে 10 মিনিটে অন অ্যারাইভাল ভিসা পাবেন 30 দিনের জন্য। এ সময় জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার অবস্থানটা হলো, এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে। তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নিই। অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরো গভীর হবে বলে আশা প্রকাশ করেছেন ওই দেশের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। তিনি বলেন, আগামী বছরগুলোতে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো আরো সম্প্রসারিত হবে। দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সরকারের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক এই সম্মেলনে যোগদানের জন্য আল ওয়াইস ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা 10 লাখেরও বেশি বাংলাদেশিকে কাজের সুযোগ দেওয়ায় আরব আমিরাতকে ধন্যবাদ জানান। এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন। ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলায় ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য
প্রতিষ্ঠান তৈরি ও সেগুলোর স্বাধীনতা নিশ্চিতের গুরুত্ব দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। জাতীয় সংসদ ভবনে এলডি হলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শাসন ব্যবস্থার সব স্তরে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস এবং ক্ষমতায় প্রাতিষ্ঠানিক ভারসাম্য আনতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিকল্প ছিল না বলেও মন্তব্য করেন আলী রিয়াজ। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে সংস্কারগুলো কি করতে হবে, কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা বলিনি, কারণ সেটা আমাদের এই দায়িত্ব দেয়া হয়নি। এই দায়িত্ব রাজনৈতিক দলগুলোর সাথে ইন্টারিম গভর্নমেন্ট আলোচনা করবেন। এই মর্মে একটা কমিশন তৈরি করা হয়েছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে। সেই কমিশন আশা করি আলাপ আলোচনা করে পথ তৈরি করবেন কিভাবে হবে অথবা হবে না। কাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন অর্থাৎ সাদপন্থী মুসল্লিরা এই পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। দিল্লি বিশ্ব মার্কাজ থেকে মাওলানা আব্দুল সাত্তারের জিম্মাদারিতে ৪২ সদস্যের একটি জামাত গতরাতেই ইজতেমা ময়দানে এসেছেন। রাতেই মশওয়ারা করেছেন তারা। তৃতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যে বিপুল সংখ্যক বিদেশি মেহমান ময়দানে হাজির হয়েছেন। সকাল থেকে দলে দলে মুসল্লিরা যাচ্ছেন ইজতেমা ময়দানে। গত ২ পর্বের মতোই এবারও ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজবুল করিম খান বলেছেন, ডেবল হান্ট অপারেশনে গ্রেফতার এড়াতে কিছু সন্ত্রাসী বিশ্ব ইজতেমার তাবলিগ জামাতকে বেছে নিতে পারে। এমন কাউকে যদি পাওয়া যায় তাহলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করার জন্য তাবলিগ জামাতের মুরব্বীদের অনুরোধ করেন তিনি। এছাড়া ইজতেমা চলাকালীন সময়ে সকল প্রকার যানবাহন চালু থাকবে বলেও জানান পুলিশ কমিশনার। নিয়োগ পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করা প্রাথমিকে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের উপর জল কামান ব্যবহার করেছে পুলিশ। দুপুরে শাহবাগ মোড় অবরোধ করলে তাদের সরিয়ে দিতেই জল কামান ব্যবহার করা হয়। এর আগে টানা ৮ম দিনের মতো জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করে নিয়োগ প্রত্যাশীরা। আজকের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এই সরকার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করছে, আবার এই সরকারই বাতিল করেছে। বাতিল করবে কেন? আমরা দ্রুত যোগদান চাই। আমরা আমাদের যৌক্তিক দাবি মানতে হবে। আমরা ন্যায় বিচার পেলে আজকে ঘুরে ফিরে যাব, আজকে ঘরে ফিরে যাব। আমি নেই কোনো বৈধ ডিলার এজেন্ট কিংবা গোডাউন, তারপরও রাজধানীতে ৬ লাখ অনুমোদনহীন বিদেশি ব্র্যান্ডের সিগারেট। ফলে বছরে প্রায় ১,০০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, যেখানে মোট আদায়কৃত ভ্যাটের ২৫% আসে তামাক ও তামাকজাত পণ্য থেকে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে অবৈধ সিগারেটের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিলেও বাজারে নেই তার প্রভাব। আশিক মাইনুদ্দিন রাসেলের ক্যামেরায় তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর ফার্মগেট এলাকা, ফুটপাতের ভাসমান দোকানে অবাধে বিক্রি হচ্ছে অনুমোদনহীন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, যেখানে টাকা দিলে মিলছে বিদেশি ব্র্যান্ডের সব সিগারেট। দামও কিন্তু বেশি দেশি সিগারেটের, আর বিদেশি সিগারেটের দাম কম এবং কি মানেও ভালো, এই জন্যই আমরা খাই। একই অবস্থা বসুন্ধরা সিটির সামনের ফুটপাতের দোকানে। এখানেও দেখা মেলে বিদেশি ব্র্যান্ডের সিগারেট, তবে কে সরবরাহ করে বা কোথা থেকে আসে তা জানা নেই কারো। ওই রাস্তা আইটে দিয়ে যায়। না, আমি এটা জানি না। আমাদের এক লোকে ওই যে ব্যাগে করে এনে দিয়ে যায়। এই একদিন এক লোক এসে দিয়ে যায়। বসুন্ধরার সামনে দেখেন যে কয়টা ডালা নিয়ে বসে সবার দোকানে আছে। কারণ বাজারে ওই যে বিসমিল্লাহ স্টোর, বিসমিল্লাহ স্টোর। আমাদের বাংলাদেশে এই বাইরের যে সিগারেট এগুলা ওয়্যার হাউস থেকে আসে, অবৈধভাবে আসে। খুচরা বিক্রেতাদের তথ্য অনুযায়ী রাজধানীর কাউরান বাজারে অতি গোপনে বিক্রি হয় বিদেশি এসব সিগারেট। কয়েক দোকান ঘুরে যার প্রমাণও মেলে, যেখানে কার্টুনে কার্টুনে অবাধে বিক্রি হচ্ছে বিদেশি ব্র্যান্ডের সিগারেট। অনুমোদনহীন এসব সিগারেটের বিরুদ্ধে কোনো অভিযানের কথা জানা নেই এই দোকানদারের। সম্প্রতি ২-৪-৫ মাসের মধ্যে কোনো অভিযান পাইছেন আপনি? না, আমি পাইনি। এর আগে কি এই অবৈধ সিগারেট নিয়ে আপনাদের দোকানে কেউ কখনো আসছে অভিযান চালাইতে? না, এরকম আসে না।
সবশেষ গত 6 ফেব্রুয়ারি অনুমোদনহীন অবৈধ এসব সিগারেট ও তামাকজাত পণ্যের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের ঘোষণা দেয় এনবিআর, যেখানে বলা হয় এনবিআর ঘোষিত কমিটি প্রতিদিন সারা দেশের হাটবাজার, লোকালয়, স্থানীয় গুদাম ও সম্ভাব্য দোকানে অভিযান পরিচালিত করবে। রাজধানীর অলিগলি থেকে অভিজাত এলাকা সর্বত্রই সচরাচর মিলছে বিদেশি এই সকল সিগারেট। এর ফলে একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার, ঠিক তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় তামাকজাত শিল্পগুলো। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের পক্ষ থেকে অভিযানের কথা বলা হলেও তার দেখা নেই রাজধানী জুড়ে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অবস্থান নিশ্চিত হলে গ্রেফতার করা হবে সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল সহ তার পরিবারের সদস্যদের। বিকেলে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংকের অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবেক এই অর্থমন্ত্রীর বিরুদ্ধে 27 কোটি 52 লাখ টাকার অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 32টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 446 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। তার স্ত্রী কাশ্মীরি কামালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে 46 কোটি 11 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 20টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 26 কোটি 64 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের। এছাড়া ছেলে কাশফি কামাল ও মেয়ে নাফিসা কামালের বিরুদ্ধে মোট 93 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং শতাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 376 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অনুষ্ঠিত হল সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন। এতে 2024 সালে শাখার লক্ষ্যমাত্রা অর্জনের উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে শাখা ব্যবস্থাপকদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়। একই সাথে কোম্পানির 2025 সালে লক্ষ্যমাত্রা অর্জনের কর্মপরিকল্পনা ও কর্মকৌশল নির্ধারণ বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাহিদা সুলতানা, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অপারেশন ও শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মোহাম্মদ বাকির মোর্শেদ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সচিব আব্দুর রাজ্জাক, পরিচালক বৃন্দ ও বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হল যশোর ঝিকরগাছার ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসায়। দুপুরে উপজেলার ছুটিপুর বাজারের মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট চয়েস মডার্ন স্কুল হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার চেয়ারম্যান রাশেদ কবির। শিশুদের সঠিকভাবে শিক্ষা প্রদানে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার পরিচালক কবির বিন সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক তরিকুল ইসলাম সহ শিক্ষক ও অভিভাবকরা। এদিন 200 জন শিক্ষার্থীর ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয় এবং মাসিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের উপহার দেওয়া হয়। শুরু হলো গুলশান ইউথ ক্লাব আয়োজিত ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্ট উল্লাস। এতে 7A সাইড ফুটবল, 100 বল ক্রিকেট, ব্যাডমিন্টন, গলফ, টেনিস সহ 11টি ইভেন্টে অংশ নেন প্রতিযোগীরা। এসব খেলায় ঢাকার বিভিন্ন ক্লাবের মেম্বার ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে গুলশান ইউথ ক্লাবের প্রেসিডেন্ট হুমায়ুন কবির, মহাসচিব ডক্টর ওয়াহিদুজ্জামান তমাল, ভাইস প্রেসিডেন্ট মেহেদি হাসান, ইফতেখার রহমান, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন। আগামী 22 ফেব্রুয়ারি শেষ হবে গুলশান ইউথ ক্লাবের ইন্টার ক্লাবের স্পোর্টস ফেস্ট উল্লাস। এবারে আন্তর্জাতিক সংবাদ। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা সংস্থা এএফপি বলছে, সাক্ষাতে মোদী ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি তার শুল্ক ও অভিবাসন সংক্রান্ত কঠোর নীতি থেকে বাঁচার চেষ্টা করবে। বার্তা সংস্থাটি তাদের বিশ্লেষণে আরও জানায়, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প বাণিজ্য ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। একই সাথে
ভারতকে সবচেয়ে বড় শুল্ক অপব্যবহারকারী বলেও সমালোচনা করেন, যে কারণে আগে থেকে সতর্ক মোদী প্রশাসন। এরই মধ্যে মার্কিন মোটরসাইকেলের ওপর শুল্ক ছাড় দিয়েছে দিল্লি। এছাড়া আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদেরও ফিরিয়ে নিয়েছে ভারত। মূলত ট্রাম্প প্রশাসনের সাথে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক আরও মজবুত করতে এসব পদক্ষেপ নিয়েছেন মোদী। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ফসলি জমিতে কুমারখালী পৌরসভার ময়লা আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিকেলে যদুবাড়া ইউনিয়নের হাঁসদিয়া গ্রামে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় এলাকাবাসী ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ডাম্পিং স্টেশনটি অন্য স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানান স্থানীয়রা। পার্টেক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার উদ্দেশ্যে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত 2:45 সরাসরি সংযুক্ত আরব আমিরাতে যাবে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা। নিজেদের প্রথম ম্যাচে দুবাইয়ে 20 ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে টাইগাররা। গ্রুপের অন্য দুই দল পাকিস্তান ও নিউজিল্যান্ড। মূল লড়াইয়ে নামার আগে 17 ফেব্রুয়ারি দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের সাথে মুখোমুখি হবে বাংলাদেশ। 14 দল নিয়ে কাল দ্বিতীয়বারের মতো মাঠে করাচ্ছে এম্বাসি ক্রিকেট কার্নিভাল। বাংলাদেশ সহ 7 দেশের হাইকমিশন অংশ নিচ্ছে এই ক্রিকেট উৎসবে। এছাড়া খেলবে ইউরোপীয় ইউনিয়ন, IRRI, নর্ডিক UN, UNOPS, হু এবং বিশ্বব্যাংক। সকালে রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজক গেম প্লেয়ার চেয়ারম্যান ফয়সাল তিতুমির। প্রতিটি দলে অংশ নেবেন 9 জন খেলোয়াড়। টুর্নামেন্টের ভেন্যু বসুন্ধরা আবাসিক এলাকার খেলার মাঠ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আর একবার। গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে প্রত্যাশা মির্জা ফখরুলের। জুলাই আন্দোলনে দলের 5 শতাধিক নেতাকর্মী সহ প্রায় 850 নিহতের তালিকা ট্রাইব্যুনালে দিল বিএনপি। জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ব্যবহার হবে ট্রাইব্যুনালে, চিফ প্রসিকিউটর। হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা সুস্পষ্টভাবে প্রমাণিত। প্রয়োজনীয় সংস্কার ছাড়া ভোট নয়, ইসিকে জানালো জামাতে ইসলামী। সংসদের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে দলটি। র্যাব বিলুপ্তি, বিজিবিকে সীমান্তে রাখা সহ জাতিসংঘের সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিদেশিদের জন্য ট্রানজিট ভিসা আবেদনের অ্যাপ উদ্বোধন। এবং কাল থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার 3য় পর্ব। অংশ নিচ্ছেন সাতপন্থীরা। ময়দান জুড়ে নিরাপত্তা জোরদার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।